স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসাদ সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, একই সাথে কল্পনা শক্তিকে প্রসারিত করে। বই হলো জ্ঞানের উৎস যা আমাদের জীবনের পথকে আলোকিত করে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। সোনিয়া আক্তারের প্রচ্ছদ ডিজাইনের নৃ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আহমেদ শরীফের সায়েন্স ফিকশন পরিযায়ী। সোহেল আনামের প্রচ্ছদ ডিজাইনের শব্দশৈলী থেকে প্রকাশিত হয়েছে শহীদুল জাহিদের কাব্যগ্রন্থ পদ্ম ফোটা জল। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। প্রকৃতি মানুষের থেকেও অনেক বড় বিচারক। তারপরেও আপনি ওনাকে এভাবে ছাড় দিবেন? আমি ছাড় দিব না বাবা, আমি ছাড় দিলেও উপরে একজন আছেন না, উনি ছাড় দিলেও ছেড়ে দেন না। আহা, মানে ঠিক আছে আম্মা, আপনি সুন্দর কথা বলেছেন, কথা ঠিকই আছে, কিন্তু আম্মা যে ব্যাপারটা, যে পরিবেশটা তৈরি হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু এইভাবে সব কিছু ছেড়ে দিলে হবে না, আপনার ধরতে হবে। আপনি জাস্ট একটু অভিযোগ করেন, ব্যাপারটা ঘটে যাক। মানে আমি তো বাইরের লোক, আমি তো বেশি কথা বলতে পারি না, জাস্ট বলে ফেলেন। আপনি এত কথা বলছেন না, আপনার বকবকের মাত্রাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনার বকবকের মাত্রাটা একটু বেশি হয়ে যাচ্ছে না, তাহলে অসুবিধা নেই, বেটার। আসলে আমার তো এত কথা বলার দরকার কি, মানে আমার দেখেন ব্যাপারটা, আমি তাহলে চাই। এক্সকিউজ মি, আপনার ওই নাম্বারটা আমাকে দেবেন, ঠিক আছে? রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9টা 40 মিনিটে থাকছে একক নাটক। পালাও, যেদিকে পারো ভাগো। ভাইয়া, ভাবি, কি বলবো, বলো না তুমি আগে থেকে। আমি তো বলছি পরোটার ভাজি ঘরে নিয়ে জামাইকে খেতে দে। পরোটা ভাজি শুধু খাবে? খাও তো বাবা। আল্লাহ কি না জামাই এসছে, বাজার করতে হবে না? এর লাগি এতগুলো টাকার বাজার করবে? তোমার শ্বশুর তো তেলাপিয়া মাছ খায় না, আর আমরাও কেউ খাই না। শ্বশুর বাড়িতে এরকম ঘন ঘন যাবা, কেমন দেখে না ব্যাপারটা? কেমন দেখে? তোমাদের বাড়ি মানে কি আমাদের বাড়ি? রান্নাতে মজার রান্না খাবো ভাবি। আমরা তো বাসায় থাকবো না। কই যাবেন? কেন, মায়ের বাসায় যাবো না? শ্বশুর বাড়িতে যাইতে হবে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন আজ দুপুরে। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি শিশু সাহিত্যিক জুলফিকার শাহাদাত। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আছি, ভালো আছি।
আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। বইমেলার মাস, সুতরাং লেখক, পাঠক এবং প্রকাশক মানে সবকিছু মিলে একাকার হয়ে যায় তো এই মাসটাতে। সুতরাং এই মাসে আমাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর লেখকরা যখন আসে তাদের নিজেদের গল্পগুলো বলে, তখন আমাদের মধ্যে একটা আলাদা ভালো লাগার জায়গা তৈরি হয়। যেহেতু আপনি একজন লেখক, বইমেলার মাসটি আপনার জায়গা থেকে আসলে আপনি কিভাবে অনুভব করেন? বইমেলার মাস তো সকল লেখকের জন্য একটা ঈদ উৎসব। এই সময় যাদের সাথে দেখা হয় না, যাদের সাথে কখনো কথা হয়নি, অজানা পাঠক সবার সাথে দেখা হয়, কথা হয়। গত শনিবার আমি মেলায় গেলাম, ওখানে আমার এক পাঠিকাকে পেলাম, আমার এক বক্তকে পেলাম 20 বছর পরে। আচ্ছা, তার নাম হচ্ছে, নামটা আমার এখন মনে পড়তেছে না। হ্যাঁ, সে এসেই 20টা, সে আমার একটা বই, প্রথম আলোর একটা কবিতা, কলাপাতা গ্রাম, আমার গ্রামকে নিয়ে লেখা, জুজখোলা গ্রাম, ওই কবিতাটা সে 20 বছর আগে পড়েছে এবং সে আমাকে ফেসবুকে খুঁজে নিয়েছে। নেওয়ার পরে সে আমার সাথে দেখা করার জন্য, সে তখন কিন্ডারগার্টেনে পড়তো। আচ্ছা, হ্যাঁ, সে 20টা বছর পরে আমাকে খুঁজে নিয়েছে বইমেলায় এবং আমি তার সাথে ছবি তুলেছি, আমি তার একটা ইন্টারভিউ করেছি। তাহলে এই যে একটা বইমেলা যদি না হতো, পাঠকদের সাথে দেখা করার সুযোগটাই হতো না। হ্যাঁ, তাকে আমি পেয়েছি। হ্যাঁ, তা পাওয়ার পরে আমি খুব আনন্দ পেয়েছি যে সে 20টি বছর, যে মেয়েটা তখন প্রাইমারিতে পড়তো, সে এখন ইউনিভার্সিটি শেষ করে তার শৈশব জুড়ে আপনিই ছিলেন, এটা একটা পরম ভালো লাগার জায়গা। আচ্ছা, এই যে আপনি শিশু সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং শিশু সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে আপনার পদচারণা নেই। ছড়া, কিশোর কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনী সবকিছু নিয়েই আপনি আসলে লিখেছেন। কেন শিশু সাহিত্য, কেন শিশু সাহিত্য আপনাকে এত বেশি টানে? আসলে আমরা সকলেই শিশু হতে চাই। আপনি, আমি যখন শিশু থাকি তখন বড় হওয়ার ইচ্ছে করে, জি, আর যখন বড় হয়ে যায় তখন আমরা শিশু হতে চাই। এবং আমাদের মধ্যে কিন্তু শিশু মনটা সবসময় থাকে, শিশু মনটাই সবসময় থাকে। শিশু মনের যে চপলতা, চঞ্চলতা, হ্যাঁ, সেটা আমরা সবাই ধরে রাখতে চাই, কিন্তু বয়স আমাদের শিশু হতে দেয় না, আমরা বুড়িয়ে যাই। যখন আপনি শিশু থাকবেন, দেখেন তার মধ্যে কোনো ভেদাভেদ নেই, আপনি সবার সাথে মিশতে পারেন, শত্রু মিত্র কি বুঝেন না। হ্যাঁ, সবার সাথে কোলাহলটা, ঝগড়াটা মুহূর্তে মিশে যায়। ওই যে বলে না, শিশুকালের ভাই বোনের সম্পর্ক যখন নষ্ট, মানে কত মধুর থাকে, যখন বড় হয় তখন গোলমাল লাগে, যখন গন্ডগোল হয় তখন মৃত্যুর পর দেখা হয়। আচ্ছা, আমরা সবাই ওই শিশুকালের যে জিনিসটা ছিল, সবার সাথে যে মিশতাম, সবার সাথে যে কথা বলতাম, কে আত্মীয়, কে আত্মীয় না, কে আপন, কে পর, তখন আমরা ভেদাভেদ করে না। সেই জায়গাটা যদি আপনি আপনার মনের ভিতর ধরে রাখতে পারেন, আপনার বাকি জীবনটাই শিশুর মতো সুন্দর, কোমল, মধুর হতে পারে। আর যখনই আপনি শিশুত্ব হারিয়ে পেলেন, তখন আপনার ভেতর যে জটিলতা তৈরি হয়, তখন পুরো সমাজটা, পুরো রাষ্ট্রটা আপনার মধ্যে জটিল হয়ে যায়। তাই আমার ভেতর যে শিশু সাহিত্যিক, আমি চাই আমি সারা জীবন আমৃত্যু ওই শিশুর মতো থাকতে, যাতে আমার ভেতরে এইসব কদাকার, হ্যাঁ, এইসব নোংরামিগুলো যাতে কম ঢুকতে না পারে, আমি যাতে শিশুর মনটা দিয়ে প্রতিরোধ করতে পারি। তাই আমি শিশু সাহিত্যকে পছন্দ করি এবং শিশু সাহিত্যেই থাকতে চাই। সাধারণত কাদের সাহিত্য, মানে যেসব শিশু সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছেন, কাদের বইগুলো আপনার খুব বেশি পড়া হয়? আমার প্রথমত বলি, আমি শিশু সাহিত্য তো বলতে হলো, প্রথমত সুকুমার রায়ের কথা আসবে, এরপর মনে করেন ফররুকের কথা আসবে, আল মাহমুদের কথা আসবে, সুকুমার বড়ুয়ার কথা আসবে, ফারুক নওয়াজের কথা আসবে। হ্যাঁ, এভাবে মনে করেন। আর যদি মনে করেন যে কথা সাহিত্যের কথা বলি, তাহলে হয়তো লীলা মজুমদারের গল্পের কথা আসবে, মোহাম্মদ নাসির আলীর কথা আসবে। এভাবে বিভিন্নভাবেই, হ্যাঁ, আমাদেরকে যখন আমি ছড়া বা গল্প বা কবিতা লিখতে যাব, হ্যাঁ, আমাকে এইসব মাস্টারপিসগুলো, আমার কথা রকুনুজ্জামান খান দাদাভাইয়ের কথা আসবে, তাহলে ওরা হচ্ছে আমাদের মানে পথ প্রদর্শক। হ্যাঁ, সুকুমার বড়ুয়ার কথা আমাকে বারবার বলতে হবে, আমাদের বাংলাদেশের ছড়া সাহিত্যে তিনি একটা নতুন ঘ্রাণ নিয়ে এসেছেন। হ্যাঁ, এভাবে নানাভাবে আমরা বলি যে আমাদের যে ওরাই তো আমাদের পথ প্রদর্শক। হ্যাঁ, ওরা আমাদেরকে যা দিয়ে গেছেন, হ্যাঁ, যা লিখেছেন, সেটা পড়ে আমরা নতুন করে ভাবি বা ইয়া করি। আপনাদের শৈশবটাও কেটেছে। হ্যাঁ, আমাদের শৈশবটা ওদের পরে। নতুন পাঠক বা শিশু কিশোরদের মধ্যে নতুন পাঠক কি তৈরি হচ্ছে? এটা একটা বড় কঠিন প্রশ্ন করছেন। এই পাঠকের যে বিষয়টা হচ্ছে যে কি, এখন অবশ্যই কিছুটা বিপ্লব আসতেছে। আমার বাচ্চা আছে, আমার বাচ্চার নাম জারিফ, তাকে আমি বইমেলা নিয়ে গেলাম, আমার খুব বন্ধুদের অনেকগুলো বই পড়ালাম, সে বইগুলো কিনতে চাচ্ছে না। এক পৃষ্ঠা পড়ে সে পড়তে চাচ্ছে না। কেন পড়তে চাচ্ছে না? সে কিন্তু রাসায়ন গল্পগুলো
এই উপেন্দ্র কিশোর গল্পগুলো সে প্রায় 60-70টা গল্পের বই পড়ে ফেলেছে অলরেডি, ক্লাস 4-এ উঠছে সে। এখন সে দেখতেছে ওই বইগুলোর সাথে সে মিলাচ্ছে তার গল্পের ভাষা ঢং। হ্যাঁ, এখন আমি যে বাচ্চাদের যে গল্পটা লিখতেছি, যে ছড়াটা লিখতেছি, ওটাকে বাচ্চা তার নিজের মনে করতেছে? বা ওই গল্পের ভাষা, ওই গল্পের কবিতার ভাষাটা কি বাচ্চার মতো করে? হচ্ছে না। না হওয়ার কারণে ওটা শিশুরা গ্রহণ করছে না। সে সুকুমার রায়ের ছড়া পড়ছে, সে অন্নদা শঙ্করের ছড়া পড়ছে, আল মাহমুদের ছড়া পড়ছে, কবিতা পড়ছে। হ্যাঁ, আমার কবিতা পড়ছে না, আমাদের শিশু সাহিত্যিকদের কবিতা পড়ছে না। আমি কি করছি? আমার আত্মীয় স্বজনকে, ছেলে মেয়েকে দিয়ে আমার ছড়া আবৃত্তি করছে, কিন্তু সে বাবুদের তালপুকুরে হ্যাঁ প্রতিদিনই পড়তেছে। আমি হব সকালবেলার পাখি, সে পড়তেছে। হ্যাঁ, অথবা আল মাহমুদের ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত। তাহলে সে এগুলো পড়তেছে স্বেচ্ছায়, সব প্রণোদিত হয়ে। কিন্তু আমরা দোষ দিচ্ছি কি আমাদের বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের, টিভি, ইন্টারনেট ও বিভিন্ন ডিভাইসের দোষ দিচ্ছি। কিন্তু না, আমরা বাচ্চাদের জন্য, বাচ্চাটা কোন ফ্রন্টটা সে পড়তে চায়, তাদের মতন করে আসলে তাদের মতো করে আমরা লিখতে পারছি না। হ্যাঁ, সেই লেখাটা ফ্রন্টটা কত বড়। গল্প পড়ে না, ছবি পড়ে, কবিতা পড়ে না, ছবিতে সে মিলায়, সে যে কথাগুলো বলছে সেটা তার জীবনের সাথে কল্পনার সাথে মিলাতে থাকে, বেলাতে থাকে সে। যখনই সে মিলতেছে না, হ্যাঁ, তখনই সে এখান থেকে বেরিয়ে আসতেছে। এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। এই কারণে গিয়ে আমাদের যে বর্তমান শিশু সাহিত্য, সেখানে কিছুটা বলবো যে কি সম্ভাবনাটা কমে যাচ্ছে। আচ্ছা, এবার একটু জানতে চাইবো এবারের বইমেলা, মানে 2025-এর বইমেলায় আপনার কি কি বই এসেছে, নাকি আসবে আরো সামনে কিছু? এবারে বইমেলায় আমার বাংলা প্রকাশ থেকে একটা শিশু কিশোরদের জন্য একটা প্রবন্ধের বই আছে, বাংলাদেশের শিশু সাহিত্য। আচ্ছা, এটা আমার প্রবন্ধের 3য় বই। আর একটা কিশোর কবিতার বই আসছে, এটা চলে আসছে অলরেডি জিনিয়াস থেকে, হ্যাঁ, আড়ি ভেঙে বাড়ি ফেরা। আমি দীর্ঘ 12টা বছর বইমেলা থেকে দূরে ছিলাম, আবার বইমেলায় যাচ্ছি। হ্যাঁ, সুতরাং আমার আড়ি ভেঙেছে, আমি এখন বাড়িতে ফিরছি। আমি বেড়াতে যেতে পারতাম না, নানা রকমের প্রতিবন্ধকতা ছিল। হ্যাঁ, সেখান থেকে আমি আবার বইমেলায় ফিরেছি। হ্যাঁ, কারণ এখানে বিরুদ্ধ পরিবেশ ছিল, পেশিবাদ ছিল। হ্যাঁ, এই কারণে গিয়ে আমাদের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে বাধা ছিল, মুক্ত চিন্তার দরজা বন্ধ ছিল, কথা বলা যেত না। সেখান থেকে আমরা ফিরে আসছি। তারপর আমার পাপড়ি থেকে একটা একদম নিঠুর বাচ্চাদের ছড়া, হ্যাঁ, বিড়াল এখন বাঘের পেটে, ঐতিহ্য থেকে একটা ছড়া গল্পের বই আসতেছে, পেতৃনারীর ধপ্পাস। আর আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, আমি দীর্ঘদিন ওনার পিএ ছিলাম, স্যারের সাথে কাজ করেছি। ওনার জীবনী ভিত্তিক একটা বই আসছে 7 বাই চম্পা থেকে, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস, এক অপরাজয় যোদ্ধা। হ্যাঁ, এবার মেলায় আমার মোট 5টি বই আসছে। আচ্ছা, এই 5টি বই সহ মোট 25টি বই আপনার এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। প্রথম বই যখন প্রকাশিত হয়েছিল এবং নিজের লেখা, নিজের নামটি ছাপার অক্ষরে দেখেছিলেন বইয়ের উপর একেবারে, তখন কেমন লেগেছিল? সেই অনুভূতিটার কথা একটু জানতে চাই। তো মানে ব্যক্ত করার মতো না। আমি প্রথম 1987 সালে আমার পত্রিকায় লেখা ছাপা হয়। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি, দৈনিক খবর পত্রিকায়। সে সময় আমি ওই যে 8ম শ্রেণীতে পড়ার সময় যে ছড়াটা ছাপা হয়েছিল, সেই ছড়াটা আমি দীর্ঘদিন আমার পকেটে নিয়ে ঘুরেছি, বন্ধু বান্ধবকে দেখাতাম। হ্যাঁ, যখন প্রথম বই আসে, প্রথম বই তো মানে বিক্রির কথা চিন্তা করিনি। সব বন্ধুদের বিলিয়েছি, আত্মীয় স্বজনদের বিলিয়েছি, সবসময় চিন্তা করেছি যে আমার প্রথম বইয়ের নাম হচ্ছে আকাশকে খোলা চিঠি। আচ্ছা, কিশোর কবিতার বই। ওখানে 19টি কবিতার বই, কবিতা 19টি কবিতায় 19টি ঢঙে 19 রকমের শৈলীতে লেখা। আচ্ছা, ওই কবিতার বইটা বাংলাদেশের কিশোর কবিতার ভিতরে মানে খুবই উল্লেখযোগ্য বই হিসেবে বিবেচিত হয়েছিল। সব জায়গায় বইটা নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, বইটা এখন বাজারেও নেই। হ্যাঁ, ওই বইটাই হচ্ছে যে মানে পাওয়ার পর থেকে আমার যে উদ্দীপনা, আনন্দ, সেটা উৎসাহটা বেড়ে গেছে। এর আগে তো মনে করেন আমি যখন চিটাগাং ছিলাম, আমি চট্টগ্রামের ছেলে, তখন আমি যখন ওখানে বিভিন্ন সময় তো চিটাং টিভিতে কবিতা পড়তাম, বেতার কবিতা পড়তাম, আমাকে সেটা কিন্তু খুব একটা করে। যখন বইটা আসলো তখন কিন্তু আমার ভেতর যে লেখক সত্তা, ওটার ওই স্মৃতি কখনো ভোলার মতো না। এই যে আপনি বলছিলেন যে আপনি চিটাগাংয়ের ছেলে এবং আপনার শৈশবটা চিটাগাংয়ে কেটেছে, কেমন ছিল সেই সময়টা? চিটাং তো হচ্ছে যে এটা এখন তো নস্টালজিক হয়ে যায়। চিটাংয়ের কথা বললে আজ থেকে 20-25 বছর আগে পেছনে যেতে হয়। হ্যাঁ, চিটাংয়ে আমার পড়ালেখা, হ্যাঁ, চিটাংয়ে আমার একটা গ্রাম, পাহাড়, পর্বত, নদী বেষ্টিত একটা প্রাকৃতিক নগরী। এবং একই সাথে সাংস্কৃতিক চর্চার পরিবেশটাও কিন্তু বেশ চিটাং হচ্ছে সাংস্কৃতিক ভাবে, হ্যাঁ, একেবারে একটা অগ্রসর এলাকা, সমৃদ্ধ এলাকা। ওখানে মানে নাই কিছুই বাকি নেই চট্টগ্রামের। আর ওখানে প্রকৃতিগত ভাবেই ওখানকার মানে ওরা ভাবুক হয়ে ওঠে, ওরা শিল্পী হয়ে ওঠে, কারণ পরিবেশ
হ্যাঁ মানে আপনি প্রতিটা জেলায় এটা পাহাড় পাবেন না, নদী পাবেন না, এই লেক পাবেন না। চট্টগ্রামে সবই আপনি পাবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্ত কেন্দ্র পাবেন, পত্রিকা পাবেন। অনেক চিত্রগাঁয়ের পত্রিকাগুলো তো ঢাকার পত্রিকার সাথে কম্পিটিশন করে, অনেক সমৃদ্ধ পত্রিকাগুলো, বেতার বলেন, টিভি বলেন, সবকিছু চিটাঙের। আমি মনে করি আমি ওই পরিবেশেই বড় হয়েছি। আচ্ছা, কিন্তু লেখার জন্য বা লিখবার জন্য আপনার অনুপ্রেরণা সব থেকে কি ছিল? মানে পরিবারে এমন কেউ ছিলেন যিনি লিখতেন, যাকে দেখে আপনার আগ্রহ তৈরি হয়েছে লিখবার জন্য? আমার পরিবারে কেউ লিখতেন না, কিন্তু আমার পূর্বপুরুষ ডক্টর জামাল নজরুল ইসলাম, হ্যাঁ, ওনাদের পরিবারের আমরা ওনাদের পূর্বপুরুষ, আমাদের বাড়ির নামে এখন হাসমতুল্লাহ মুনসেব বাড়ি। ওই ওনার যে ঐতিহ্য, ওনাদের পারিবারিক, উনি কিন্তু অক্সফোর্ডের ছাত্র ছিলেন। হ্যাঁ, এই যে ব্ল্যাক হোল উনি আবিষ্কার কিন্তু তিনি, হ্যাঁ, ওটা তিনি প্রথম করেছেন, ডক্টর জামাল নজরুল ইসলাম। আমাদের ইনহেরিটেড, ওদের কাছ থেকেই আমরা, এটা রক্তের মধ্যে প্রবাহিত হয়েছিল। আর আমার একজন স্কুল শিক্ষক ছিলেন সুকেন্দ্র বিকাশ দে, উনি কবিতা লিখতেন। হ্যাঁ, উনি কবিতা লিখতেন। ওনার কবিতা লেখার প্রতি আমার একটা ছিল, মানে আগ্রহ তৈরি হয়। কিন্তু আমার মা কখনো, আমার মাও নেই, মা মারা গেছেন, বাবাও মারা গেছেন। আমি তখন যখন বই পড়তাম আমার মা এগুলোতে বাধা দিতেন। মা বলতো যে এগুলো পড়লে বাচ্চার পড়ালেখার ক্ষতি হবে। আমার মা চাইতেন না কোনো সময় যে আমি বাইরের বই পড়ি, ওগুলো আউট বই বলতেন। হ্যাঁ, পড়ার, আমরা যখন আমার বাচ্চাকে বই কিনে দিচ্ছি সেরকম এই পরিবেশ ছিল না, বই বাইরের বই পড়তেই দিতেন না। মা লুকিয়ে লুকিয়ে বই পড়তে হতো, লুকিয়ে লুকিয়ে চুরি করে বই পড়তাম। হ্যাঁ, ক্লাসে ভালো ছাত্র ছিলাম আমি, কখন ছাত্র হিসেবে ভালো ছিলাম। মা ভাবতো যে আমার ছেলে তো 1 থেকে 2-এ চলে যেতে পারে, হ্যাঁ, বাইরের বই পড়লে তো সে মনোযোগী থাকবে না। হ্যাঁ, আমার মা ওগুলো পড়তে দিতেন না। আচ্ছা, কখনো এমন হচ্ছে যে পাঠ্যপুস্তকের বইয়ের আড়ালে আপনি গল্পের বই বা উপন্যাসের বই নিয়ে পড়েছেন, এমন হয়েছে? হ্যাঁ, আছে। আমাদের বাড়ির পাশে ছিল তৌহিদুল আলম, একজন ছিলেন, বড় ভাই ছিলেন, তাদের বাড়িতে একটা লাইব্রেরি ছিল। হ্যাঁ, তাদের লাইব্রেরি থেকে আমি বই নিয়ে আসতাম উপন্যাস। তারা বিশেষ করে হচ্ছে যে সেবা প্রকাশনীর আনোয়ার হোসেনের যে দস্যু বনহর বিভিন্ন রকমের সিরিজ ছিল, হ্যাঁ, সেবা প্রকাশনীর, হ্যাঁ, ওই বইগুলো তাদের বাসায় ছিল, ওগুলো নিয়ে এসে আমি পড়তাম। আচ্ছা, মাঝে মধ্যে পড়তাম। তাদের তহিদ ভাইদের বাড়িতে এই লাইব্রেরিটা ছিল, আমাদের বাড়ির সামনের বাড়িতে। আচ্ছা, তখন কি পড়তে পড়তে কখনো মনোজগতে আপনার মধ্যে ভাবনা কাজ করেছে যে আপনি নিজে লেখক হতে চান? আমি সারা জীবনেই কি ছোটবেলা থেকে লেখক হতে চেয়েছি। আমার বাবা চান নাই যে আমি লেখক হই, আমার আত্মীয় স্বজন চায় নাই লেখক হই, ওরা চেয়েছিলেন আমি ডাক্তার হই। হ্যাঁ, ছাত্র হিসেবে ভালো ছিলাম, সায়েন্সে পড়তাম। সবাই ভেবেছিল, আমাকে সবাই পাঠিয়েছিল যে আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু আমার ভেতরে যে ওই শব্দের যে গুনগুনানি, একটা আকুলতা কাজ করে, আকুলতা, হ্যাঁ, ভাবুকতা আমার ভেতর কাজ করছে সবসময়। এগুলো নদী, মাঠ, ঘাট, খেলাধুলা, হ্যাঁ, জীবনবোধ, হ্যাঁ, এগুলো কষ্ট, এগুলো আমার ভেতরে সবসময় কাজ করছে। আমি আরেকজনের কথা বলি, আমার কষ্টের সাথে অন্যের কষ্ট মিলাই। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই এই কবি হতেই চেয়েছি, লেখক হতেই চেয়েছি, শিশুসাহিত্যিক হতে চেয়েছি। হ্যাঁ, আমি আসলে অন্য কোনো কিছু আমাকে টানে নাই। তাহলে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে কেন পড়লেন? আমি এটার একটা কাহিনী আছে। আমি ভর্তি হয়েছিলাম বাংলায়। বাংলায় ভর্তি হওয়ার পরে ওখানে আমার একজন শিক্ষক ছিলেন, আফম সিরাজদৌলা, ওনার সাথে আমার একটা বিরোধ তৈরি হয়েছিল। মানে বাংলায় ভর্তি হয়ে পরে লেখাপড়া শেষ করেন পলিটিক্যাল সায়েন্সে? পলিটিক্যাল সায়েন্সে। আচ্ছা, তারপরে এই যে একটা লম্বা বিরতি ছিল আপনার বই ছাপাবার জন্য, কিন্তু লেখালেখির জন্য তার বিরতি ছিল না, ততদিন পর্যন্ত তো লিখছিলেন। 12টা বছরে আমি লিখছি। আমি পত্রিকায় কিন্তু নিয়মিত লিখতাম, পত্রিকায় নিয়মিত লিখতাম। দৈনিক আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, ইত্তেফাক বা যতগুলো পত্রিকা আছে সবগুলো পত্রিকাতে নিয়মিত লিখতাম, কিন্তু বই করতাম না। কারণ বই মেলা গেলেই, আমার একটা বই বেরিয়েছিল 2012 সালে, হ্যাঁ, তখন ফ্যাসিস্টের বিরুদ্ধে বাছাই করা 100 ছড়া, হ্যাঁ, সিঁড়ি প্রকাশনী থেকে। ওখানে খুব আমি স্পষ্ট প্রতিবাদ করেছিলাম এই দুঃশাসনের বিরুদ্ধে। সেই বইটা বের হওয়ার পরে ওই বই মেলার ওই প্রকাশনী থেকে তারা স্টল দিত না। তারপর ওখানে গেলে আমাকে ধরবে বা করবে, এরকম একটা পরিবেশ ছিল। যেহেতু আমি জব করি, হ্যাঁ, তাই আমি বইমেলাকে মানে সতর্কভাবে এড়িয়ে যেতাম। আচ্ছা, হ্যাঁ, এড়িয়ে যেতাম যে আমি মেলায় যাব না। এইবার আমি যখন আড়ি ভাঙলো, এবার আমি বাড়ি ফিরে বইমেলায় যাচ্ছি, নিয়মিতই যাচ্ছি। কেমন লাগছে এই যে বিরতি দিয়ে একটা ফেরা বা বাড়ি ফেরা যেটাকে বলছেন, বইমেলার পরিবেশে ফেরা কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। যেমন আয়নাঘরে যারা ছিল তারা যখন মুক্ত পরিবেশে আসলো, তাদের অনুভূতি কেমন হতে পারে। আমি তো এক ধরনের আয়নাঘরেই ছিলাম। হ্যাঁ, আয়নাঘর থেকে ফিরে আসলাম, যেটা বলে 12টা বছর যেখানে আমার বললাম লেখকদের জন্য ঈদ উৎসব, হ্যাঁ, সেখানে আমি যেতে পারি নাই।
হ্যাঁ মানসিকভাবে যেতে পারে নাই, আমাদেরকে ইগনোর করা হলো বাংলা একাডেমি, শিশু একাডেমি, বিভিন্নভাবে হ্যাঁ সেখানে যেতে পারে নাই। হ্যাঁ বিভিন্ন সংকলন, বিভিন্ন জায়গায় আমাদের লেখা ছাপা হয়নি। হ্যাঁ এখন আমরা যখন যাচ্ছি তাহলে বুঝেন এক ধরনের আয়নাগর থেকে আমিও মুক্তি পেয়েছি। একটা হচ্ছে দৃশ্যমান আয়নাগর, একটা অদৃশ্যমান আয়নাগর। হ্যাঁ আমি একটা অদৃশ্যমান আয়নাগরের মধ্যে তো ছিলাম, সেখান থেকে যে একটা মুক্তির আনন্দ, মুক্তির স্বাদ, এখন বুক ফুলিয়ে যেতে পারতেছি, সবাই আসতেছে, কোনো বিরোধ নাই, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। হ্যাঁ এই সম্পর্কটার জন্যই আমরা লড়াই করেছিলাম দীর্ঘ 12টা বছর 15টা বছর। হ্যাঁ সেই যে মুক্তির স্বাদ এটা বর্ণনা করার মতো না। একদমই তাই, আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল। এই যে আমরা বলি বইমেলা মানে লেখক পাঠক এবং প্রকাশকের মিলন মেলা, লেখকের সাথে প্রকাশকের একটা সম্পর্কের জায়গা থাকে এবং সেখান থেকে আসলে বইগুলো আমরা পাই, আমাদের হাতে তুলে দেওয়া হয়। তো সেখানে আপনি যেসব প্রকাশকদের সাথে কাজ করেন সেই সম্পর্কের জায়গাটা আপনি আসলে কিভাবে মেনটেন করেন? এটা ঠিক, বইমেলাটা হচ্ছে যে এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের 90% লেখকই কোনো বইয়ের লেখার রয়্যালিটি পান না। হ্যাঁ এর পেছনের যে কারণগুলো আমি বলি, এখন আমি কেন বইটা ছাপাতে যাচ্ছি এবং প্রকাশক কেন এই বইটা ছাপার ঝুঁকি নিচ্ছে যদি তার বাণিজ্যিক সুবিধা না থাকে। এখন তাদের মধ্যে লেখক প্রকাশকের কোনো চুক্তি নেই। তারা কি করতেছে, লেখক চাচ্ছে যে তার নামটা প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য, সে লেখক হওয়ার জন্য, আর প্রকাশক চাচ্ছে যে তাকে জিম্মি করার জন্য, লেখককে জিম্মি করার জন্য। একে জিম্মি করার অবস্থাটা এখন বর্তমানে খুব বেশি। এখন আমাদের যে নির্বাচিত বইগুলো, আমি সবসময় ভাবছিলাম যে পুরোটা বছর পাণ্ডুলিপিটার লেখক একটা কোনো প্রতিষ্ঠানকে দেবে, ওখান থেকে একটা প্রতিষ্ঠান ওই বইগুলোকে মুক্তি দেবে, একটা এডিটোরিয়াল বোর্ড থাকবে, এয়ার বোর্ড থাকবে, ওখান থেকে কোন কোন প্রকাশক এটা এই বইটা ছাপাতে পারবে, প্রকাশকরা কোনো বই ছাপাতে পারবে না, ওখান থেকে বই নেবে, যে যত রয়্যালিটি দিয়ে ওখান থেকে বই নেবে, ওরা ছাপাবে। একটা বোর্ড থাকবে, একটা কমিটি থাকবে, ওখানে লেখকরা বইটা দেবে, বইগুলো ওই কমিটি বাছাই করে দেবে যে প্রকাশকরা ওখান থেকে নিতে পারবে। লেখকের সাথে প্রকাশকের কোনো চুক্তি থাকবে না। চুক্তি থাকবে একটা বোর্ড বা একটা কমিটি বা একটা ফাউন্ডেশন করবে বা যাই হোক না কেন, অটোনমাস বডি, ওদের কাছে প্রতিটা লেখক বইটা দেবে, তারা লেখা বিবেচনা যোগ্য লেখাগুলোকে কি করবে, মুক্তি দেবে। ওখান থেকে প্রকাশকরা চুক্তি করবে, ওই বোর্ডে প্রকাশকের সাথে চুক্তি করবে যে বই নিতে চায়, কে কত টাকা রয়্যালিটি দিতে চায় বা নিতে চায়। তাহলে কি হবে, এখানে লেখকের মর্যাদা ঠিক থাকবে, লেখক রয়্যালিটি পাবে, প্রকাশক তার ভালো বইটা খুঁজে নিতে পারবে। হ্যাঁ সে আমি যে 50,000 টাকা দেবো বা 20,000 টাকা যে ঝুঁকি নিচ্ছি সেই টাকাটা উঠে আসবে কিনা, কারণ তারা 100টা বই মুক্তি দিল, 500টা বই মুক্তি দিল, সারা বছরই থাকবে এই কার্যক্রম। কোনো লেখক ওই প্রকাশককে বই দিতে পারবে না। আচ্ছা একটা ইয়ার মাধ্যমে একটা ইয়া থাকবে, কমিটি থাকবে বা একটা বোর্ড থাকবে, ওরা বইগুলো 500 বইকে মুক্তি দিল যে এগুলো এই বছর প্রকাশের উপযুক্ত, সেখান থেকে বিভিন্ন প্রকাশক ওখান থেকে বই আনবে। এই যে এইভাবে যদি হতো, সিস্টেমটা এইভাবে হতো, তাহলে আজকে বই নিয়ে, বইমেলা নিয়ে লেখক প্রকাশকের যে দ্বন্দ্ব, লেখক বেশিরভাগ 90% লেখক বইমেলা যায় পকেটে টাকা নিয়ে, সে টাকা খরচ করে খালি পকেটে ফিরে আসে। সে কি করে, সে আনন্দ কিনতে যায়, কিন্তু তার নিজের পকেটের টাকা খরচ করে, সে বই লিখছে, সে বইয়ের আবার বিপণন কর্মী, তার বই বিক্রি করার জন্য সে বই স্টকের সামনে গুড় করতেছে, বিভিন্ন জনকে পোস্টিং সেল করতে, কিন্তু সেই টাকা তার পকেটে আসছে না, সেই টাকাটা যাচ্ছে কার কাছে, প্রকাশকের কাছে, সে টাকা পাচ্ছে না। কারণ সে ওই প্রকাশকের বই প্রকাশককে সবকিছু মিলিয়ে পুরো বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে আনা হয় তাহলে জিনিসটা মনে হয় অনেক বেশি সুবিধা হয় প্রত্যেকের জন্য। কারণ ভিতরে বিরুদ্ধতা থাকতো না, লেখক 500 টাকা হোক, 5,000 টাকা, প্রকাশকের ভেতরে যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা মনে হয় তৈরি হতো, নিরসন হতো। একদম আমরা সেটা প্রত্যাশা করি যেন সবকিছু একটা প্রপার সিস্টেমের মধ্যে আসে। ভীষণ ভালো লাগছিল ভাই আপনার সাথে কথা বলতে। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার সকল কাজের জন্য শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, যারা অনুষ্ঠান দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি 21শে ফেব্রুয়ারি থেকে নতুনভাবে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এনটিভির ফলোয়ার সংখ্যা 52 মিলিয়ন ছাড়িয়েছে। এর মধ্যে ফেসবুকের ফলোয়ার সংখ্যা 25 মিলিয়ন, ইউটিউবের ফলোয়ার 22 মিলিয়নেরও বেশি। টিকটকে এনটিভির সাথে সার্বক্ষণিক আছেন 1 মিলিয়ন, আর ইনস্টাগ্রামে এর সংখ্যা 8 লাখ। এনটিভির সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভ দুপুর।